এখন আমরা রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যে সম্পর্ক দেখব। সবার প্রথমে একটা বৃত্ত নিলাম আমরা। এই বৃত্তের ব্যাসার্ধ কত আর, এবং এই বৃত্তের মধ্যে আমরা একটা বৃত্তচাপ নিলাম এস। তাহলে এই বৃত্তচাপটা কেন্দ্রের মধ্যে থিটা কোণ উৎপন্ন করে। এখানে যেটা মনে রাখতে হবে, এই এসটা হলো আমাদের রৈখিক সরণ এবং এই কোণটা হলো আমাদের কৌণিক সরণ। তাহলে রৈখিক সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে প্রকাশ করি। এবং কৌণিক সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি? থিটা দিয়ে প্রকাশ করি। ঠিক আছে? এখন তুমি চিন্তা করো যে এই বৃত্তচাপটা তো একটু বাঁকা, তাই না? এখন যদি কোণের মানটা অতি ক্ষুদ্র হয়, তার মানে দেখতে কেমন হবে? আমরা আরেকটা বৃত্ত নিলাম এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত আর, কিন্তু আমরা অতি ক্ষুদ্র একটা কোণ নিলাম। এখানে কোণের মানটা কত? কোণের মানটা থিটা, যেটা অতি ক্ষুদ্র কোণ। তার জন্য এইখানে যে বৃত্তচাপটা হবে, এই বৃত্তচাপটা একটা সরল রেখা হবে। তাহলে কোণের মানটা অতি ক্ষুদ্র হলে এটা আমাদের রৈখিক সরণ, এটা আমাদের কৌণিক সরণ। ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে তাদের মধ্যে আমরা সম্পর্ক নির্ধারণ করতে পারি কিভাবে? আমরা বলতে পারি টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? এস, আর ভূমি কত? আর। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। এই টেন থিটার মান অতি ক্ষুদ্র হলে আমরা টেন থিটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? এস ডিভাইডেড বাই আর। এই যে সম্পর্কটা আমরা পাচ্ছি, এটাই মূলত রৈখিক সরণ এবং কৌণিক সরণের মধ্যবর্তী সম্পর্ক, যেখান থেকে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু আর থিটা। এস ইজ ইকুয়াল টু কত আসলো? আর থিটা। এটাই হলো যে আমাদের কৌণিক ও রৈখিকের মধ্যে সম্পর্ক। ঠিক আছে?